চারিদিকে ধ্বংসযজ্ঞ, হারিয়ে গেছে সব স্মৃতিচিহ্ন, ভিটেমাটিতে ফিরে ফিলিস্তিনিদের হাহাকার। চুক্তি মেনে গাজা থেকে এখনো পুরোপুরি সরেনি নেতানিয়াহু বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে ন্যাটো। ওয়াশিংটন পুতিনকে শান্তিপত্র পাঠালেন মেলানিয়া। কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত 24, বিদ্যুৎহীন রাজধানী। যুক্তরাষ্ট্রের সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ অন্তত 19, বেশ কয়েকজন নিহতের আশঙ্কা। ধ্বংসস্তূপে পরিণত গোটা এলাকা, চলছে তদন্ত। চীনা পণ্যে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুঁশিয়ারি। ভারতীয় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং শান্তিতে নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছে হোয়াইট হাউস। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ। ট্রাম্পকে পুরস্কার উৎসর্গ বিজয়ী মারিয়া মাচাদোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা। তবে এখনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা উপস্থিত আছে। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারাও। এদিকে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের হাতে জিম্মি সকল মৃত ব্যক্তিরা বাড়ি ফিরবে না। জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে তার প্রশাসন। তবে চূড়ান্ত তালিকায় এখনও সম্মতি জানায়নি হামাস। আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা। বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা। দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায়। তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি, যুদ্ধ শেষ হয়েছে। আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না। এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই। সত্যি বলতে আমি শুধু গাজায় নয়, আমাদের জীবনেরই কোনো মাইল ফলক খুঁজে পাচ্ছি না। তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেত লাহিয়া, সেজাইয়া এবং আরও কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন, গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না। তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে। সে উদ্দেশ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব। তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। তাদের দাবি, মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামেহ এবং আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই। টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায়, চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজনার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চান না জানিয়ে পুতিনের মাধ্যমে একটি বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তাজিকিস্তান সফরের সময় রুশ প্রেসিডেন্ট জানান, সম্প্রতি নেতানিয়াহু এক ফোন আলাপে তাকে বলেছেন তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা করতে প্রতিশ্রুতিবদ্ধ তেল আবিব এবং তারা কোনো ধরনের সংঘাতে আগ্রহী নয়। পুতিন আরও বলেন, রাশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, ইরান এখন শান্তি প্রক্রিয়ায় কাজ করতে চায় এবং যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টাকে সমর্থন করছে। তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে যৌথভাবে এই চাপ প্রয়োগ করা হবে। পাশাপাশি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের কথা বিবেচনা করে পুতিনকে শান্তিপত্র পাঠিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি
মেলানিয়া ট্রাম্প। এদিকে কিয়েভে রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বড় একটি অংশ। নিহত হয়েছেন শিশুসহ অন্তত 24 জন। যুদ্ধবিরতি আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। চলছে দোষারোপের খেলাও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। বড় পরিসরের এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী। দেখা যায় পানীয় জলের সংকট। শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা জোরদার করেছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ বাড়াচ্ছে। ট্রাম্পের ভাষায়, তারা সবাই একসঙ্গে এগোচ্ছেন। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি করিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনায় ফেরেন ট্রাম্প। তবে এই যুদ্ধের সমাধানকে কঠিন বলে স্বীকার করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের শিশু ভুক্তভোগীদের বিষয়ে তার লেখা শান্তিপত্রের উত্তর দিয়েছেন পুতিন। চিঠিতে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানান। এরপর 24 ঘন্টার মধ্যেই 8 শিশুকে তাদের পরিবারের কাছে ফেরানো হয় বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশুদের পুনর্মিলন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সহযোগিতায় সম্ভব হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 19 জন নিখোঁজ হয়েছেন। তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ওই বিস্ফোরণে কেঁপে ওঠে ঘরবাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশাল এলাকা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সামরিক বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের কারখানা। ভয়াবহ বিস্ফোরণের ধ্বংসলীলা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকা জুড়ে। শুক্রবার সকাল 8:45টার দিকে হঠাৎ বিস্ফোরণে কয়েক মাইল পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। প্রায় 1300 একর জায়গা জুড়ে কারখানাটি পরিণত হয় ধ্বংসস্তূপে। টেনেসির ন্যাশভিল থেকে প্রায় 1 ঘন্টা দক্ষিণ পশ্চিমে অবস্থিত হিকম্যান এবং হ্যামফ্রেশ কাউন্টি সীমান্তের ম্যাকউইন এলাকার এই কারখানাটিতে প্রায় 80 জন কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র জিম ব্যাটস। তবে বিস্ফোরণের সময় সেখানে কতজন ছিলেন তা স্পষ্ট নয়। কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেকে নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণ স্থল থেকে 21 মাইল দূরে লোবেলভিলে থাকেন কোডি ওয়ারেন নামে এক বাসিন্দা। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। বলেন, মনে হয়েছিল তার বাড়িতে বজ্রপাত হয়েছে। স্থানীয় শেরিফ ডেভিস বলেন, এটি তার জীবনে দেখা সবচেয়ে বিধ্বংসী দৃশ্য। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল মাসে বিস্ফোরক টিএনটি সংগ্রহের জন্য অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় $120 মিলিয়ন চুক্তি করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তদন্তকারী সংস্থা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চীনের ওপর নতুন করে আরও 100% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চীনের বিরল খনিজ রফতানিতে কড়া নিয়ন্ত্রণ জোরদারের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মন্তব্য করেন ট্রাম্প। এই পদক্ষেপ মার্কিন অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে উত্তেজনা সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে চীন ও যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হুমকি ও শুল্কারোপে পিছিয়ে নেই দেশ দুটির কোনোটি। চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকরের পর সেই উত্তেজনার পালে আবারও হাওয়া লাগলো। ওই পরিকল্পনায় বিরল খনিজ রফতানি ও উৎপাদন প্রযুক্তি, সামরিক ও সেমিকন্ডাক্টর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের এই নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারকে স্থবির করে দেবে। চীন সহ বিশ্বের সব দেশ এতে নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।
since the 1300s. এ অবস্থায় 1 নভেম্বর থেকে চীনের উপর আরও 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই দিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির উপরেও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন দেখা যায়। বিনিয়োগকারীদের সংখ্যা চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানি তেল বাণিজ্যের কারণে চীনের একটি রিফাইনারি, টার্মিনাল ও কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চীনে তৈরি বা চীনা মালিকানাধীন জাহাজগুলোও যুক্তরাষ্ট্রের বন্দরে প্রবেশের সময় উচ্চ শুল্ক দিতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। প্রতিক্রিয়ায় মার্কিন জাহাজে অতিরিক্ত বন্দর শুল্ক আরোপ করেছে বেইজিংও। একই পরিস্থিতির মুখোমুখি ভারতও, যেখানে কয়েকটি শিপিং কোম্পানি যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় এসেছে। এদিকে রাশিয়া জানিয়েছে ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সমঝোতা বজায় রাখতে চায়। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার এক ঘোষণায় বলা হয়, চীনের শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর মধ্যে কংমো, বিগ ম্যাগ ও ভয় নামের ট্যাঙ্কারগুলো বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ট্রেজারি জানিয়েছে এগুলো ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ, যা বিভিন্ন দেশের উপকূলে জাহাজ বদলের মাধ্যমে তেল রফতানি করছে। শুধু তাই নয়, চীনে তৈরি বা চীনা মালিকানাধীন জাহাজগুলোকেও যুক্তরাষ্ট্রের বন্দরে প্রবেশের সময় উচ্চ শুল্ক দিতে হবে, যা প্রতি বছর বাড়তে পারে এবং 2028 সাল পর্যন্ত তা চলবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল আমদানি করে চীন নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বেইজিং এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা বলে নিন্দা জানিয়েছে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের জাহাজে অতিরিক্ত বন্দর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। 14 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে নির্মিত, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী কিংবা মার্কিন মালিকানাধীন ও পরিচালিত সব জাহাজকে প্রতি সফরে অতিরিক্ত বন্দর ফি দিতে হবে বলে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনের পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ততটা ক্ষতিকর হবে না যতটা মার্কিন শুল্ক চীনা জাহাজ বহরে প্রভাব ফেলবে। চীনের পাশাপাশি ভারতীয় নাগরিক ও কোম্পানিকেও এই দফায় লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত ভারতীয় মালিকানাধীন বার্থা শিপিং ও ইভি লাইন্স এবং ভারত ভিত্তিক ভেগা স্টার শিপ ম্যানেজমেন্টকে নিষিদ্ধ তালিকায় যুক্ত করেছে ওয়াশিংটন। জাহাজগুলো পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে ইরানি পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পদত্যাগের 4 দিন পর ফের ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদে ফিরলেন লে কর্নু। বাজেট উপস্থাপনের সময় ঘনিয়ে আসায় এমন পদক্ষেপ এখন। শান্তিতে নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নোবেল কমিটি রাজনৈতিক পক্ষপাত দেখিয়েছে। তবে নোবেল কমিটির চেয়ারম্যান জানান, মাচাদোর অবস্থান লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে, যা রাজনৈতিক প্রচারের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এদিকে শান্তিতে নোবেল পুরস্কার জিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া কারিনা মাচাদো। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধবিরতি ও মানব জীবন রক্ষায় যে ভূমিকা রেখেছেন তা অতুলনীয়। দ্বিতীয় মেয়াদের 9 মাসে নিজেকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত ও মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতি প্রচেষ্টাকে নিজের কৃতিত্ব হিসেবে প্রচার করে তিনি পুরস্কারের দাবিও তুলেছিলেন। তবে নোবেল কমিটির ভাষ্যে, ট্রাম্পের প্রচারণা নয়, সাহসী মানবাধিকার রক্ষকদের স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতেন ফ্রিডনেস বলেন, যখন স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে তখন যারা ভয় না পেয়ে রুখে দাঁড়ান তারাই প্রকৃত শান্তির দূত। তিনি বলেন, মাচাদোর অবস্থান লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে, যা রাজনৈতিক প্রচারের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চলমান সরকারি শাটডাউনকে কাজে লাগিয়ে এর মধ্যেই কর্মীদের ছাঁটাই করতে শুরু করেছে হোয়াইট হাউস। এতে রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সেবা মন্ত্রণালয়ে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। গণহারে এই কর্মী ছাঁটাইয়ের দায় ডেমোক্রেটদের ওপর চাপাচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে
কংগ্রেসে না ফেরায় রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। 10 দিন ধরে চলমান সরকারি শাটডাউনের মধ্যে এবার ফেডারেল কর্মীদের ছাঁটাই করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাসেল ভোগট জানান, সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানায় তাদের কিছু কর্মী এর মধ্যেই রিডাকশন ইন ফোর্সের আওতায় পড়েছেন। তবে কতজন ছাঁটাই হবেন বা কখন তা কার্যকর হবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানায়, যেসব কর্মীকে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে মূলত তাদেরই ছাঁটাই করা হচ্ছে। এতে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল, এজেন্সি ফর হেলথ কেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটি এবং হেলথ রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। গণহারে কর্মী ছাঁটাইয়ের দায় ডেমোক্রেটদের উপর চাপাচ্ছেন ট্রাম্প প্রশাসন। অন্যদিকে সিনেটে টানা সপ্তমবারের মতো ফান্ডিং বিল পাশে ব্যর্থ হওয়ায় শাটডাউন আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে বহু ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করতে বা বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিটি সরকারি দফতর নিজস্ব পরিকল্পনায় ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিচ্ছে। এ অবস্থায় রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেছেন হাউস অফ মাইনরিটি লিডার হাকিম জেফরিস। তিনি অভিযোগ করেন, সরকার সচল থাকা সত্ত্বেও রিপাবলিকান নেতারা সচেতনভাবে কংগ্রেসে ফিরছেন না এবং পরিস্থিতিকে আরও জটিল করছেন। উভয় দলকে দ্রুত আলোচনায় বসে শাটডাউন শেষ করে জনগণের স্বার্থে বাজেট চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। পদত্যাগের 4 দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদে ফিরলেন সেবাস্তিয়ান লেকর্নু। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার রাতে তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লেকর্নুকে পুনর্বহালের ঘোষণা দেন ম্যাক্রো। কয়েকদিন আগেই এই পদ চান না বলে ক্ষমতা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। তবে নতুন বাজেট উপস্থাপনের শেষ সময় ঘনিয়ে আসায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রেসিডেন্ট। নতুন প্রধানমন্ত্রীকে আগামী সোমবারের মধ্যেই সংসদে 2026 সালের বাজেট উপস্থাপন করার দায়িত্ব দেয়া হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ব্যর্থ হওয়ায় কংগ্রেসের ভোটে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে কংগ্রেসের ভোটে তাকে অপসারণ করা হয়। আইন প্রণেতারা বলুয়ার্তেকে অপসারণের জন্য 4টি প্রস্তাব আলোচনায় আনার পক্ষে ভোট দেন, যেখানে প্রতিটি প্রস্তাবের বিপরীতে 56 ভোট করে দরকার ছিল। পরবর্তীতে 130 সদস্য বিশিষ্ট এক কক্ষের কংগ্রেসে প্রেসিডেন্টকে অভিশংসনে বিতর্ক ও ভোটের প্রক্রিয়া শুরু হয়। এ সময় 124 জন সদস্যই অভিশংসনের পক্ষে ভোট দেন। নিজের পক্ষে ব্যাখ্যা দিতে বলুয়ার্তেকে আসার অনুরোধ করা হলেও তিনি আসেননি। পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের সভাপতি জোসে জেরি। দেখছেন আন্তর্জাতিক সময়। তাইওয়ানকে ঘিরে নতুন সামরিক কার্যক্রম শুরু করেছে চীন। সম্প্রতি দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানায়, আকস্মিক আক্রমণ চালাতে পারে বেইজিং। এছাড়া তাইপে ঘিরে কোস্টগার্ড টহল, আন্ডারসি কেবল কেটে দেয়া, এমনকি বেলুন উড়িয়ে দ্বীপটিকে বেইজিং চাপের মধ্যে রাখছে বলেও জানায় তারা। পাশাপাশি তাইওয়ানকে দুর্বল করতে চীন ব্যবহার করছে হাইব্রিড যুদ্ধ, ভুয়া খবর ছড়ানো, সাইবার আক্রমণ, ডিপ ফেক ভিডিও আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভেদ তৈরি করছে সমাজে। এতে জনগণের আস্থা ও প্রতিরক্ষা খাতে সমর্থন ভাঙতে চায় চীন। এদিকে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তাইওয়ান। টি ডোম নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লাই চিংতে। জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট লাই বলেন, বছরের শেষে প্রতিরক্ষা ব্যয়ের জন্য বিশেষ বাজেট প্রস্তাব করা হবে, যা দ্বীপটি নিরাপত্তা রক্ষায় সরকারের দৃঢ় সংকল্পের প্রতিফলন। তাইওয়ান ডোম প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি ও আমদানি করা সরঞ্জামের সমন্বয়ে তৈরি হবে, যেখানে রকেট, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের মতো হুমকি একসঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে।
গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান সাম্প্রতিক বছরগুলোতে চীনের রাজনৈতিক ও সামরিক চাপের মুখে পড়েছে। তবে দ্বীপটি এখন আধুনিকীকরণ কর্মসূচি ও প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর মনোযোগী। কাবুলে পরপর বিস্ফোরণের পর পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে তালেবান সরকার। একে সহিংস ও উস্কানিমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে তারা। শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের প্রদেশ পাতিকার এক বাজারে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কয়েকটি দোকান ধ্বংস হয়, তবে পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পেশোয়ারে সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, নাগরিকদের রক্ষায় যেসব পদক্ষেপ প্রয়োজন তা নেওয়া হবে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পরিস্থিতি অবনতি হলে তার দায় পাকিস্তান সেনাবাহিনীকেই নিতে হবে। ভারতের উত্তরপ্রদেশে বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়ে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। অযোধ্যার পুরা কালন্দর থানা এলাকায় বিস্ফোরণের পর মুহূর্তেই ভেঙে পড়ে বাড়িটি। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি। আশপাশের বাড়িগুলো নিরাপত্তার কারণে খালি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসা ও উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন তিনি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। চীনে টাইফুন মাতমোর আঘাতের পর সৃষ্ট বন্যায় পানিতে ভেসে গেছে দেশটির গুয়াংজি অঞ্চল। ঘটেছে ভূমিধসের ঘটনাও। ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভিয়েতনামেও। দেশটির উত্তরাঞ্চলে পানি বেড়ে তলিয়ে গেছে বাড়িঘর। মেক্সিকোতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে স্পেনে ঝড় এলিস আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। টাইফুন মাতমোর প্রভাবে চীনে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ডুবে গেছে দেশটির গুয়াংজি অঞ্চল। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ভূমিধসের পাশাপাশি সড়কের নিচে মাটি সরে গিয়ে বড় বড় ফাটলেরও সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা ও সংস্কার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত রোব ও সোমবার 2 দফা আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে টাইফুনটি। এদিকে টাইফুন মাতমোর প্রভাবে ভারী বৃষ্টি থেকে ভিয়েতনামেও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন বাসিন্দারা। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। মেক্সিকোতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির নদ নদীর পানি বেড়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। দেশটির ভেরাক্রুজ রাজ্যে পানির মারাত্মক স্রোতে গাছপালা ও গাড়ি ভেসে যায়। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে বাসিন্দারা। আকস্মিক বন্যায় ডুবে গেছে স্পেনের সড়কও। ভারী বৃষ্টির পাশাপাশি দেশটিতে ঝড় এলিস আঘাত হানতে পারে বলে শুক্রবার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব সতর্কতা অনুযায়ী বেশ কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলেও জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার সকালে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের দাভাও শহরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কে ছোটাছুটি করে মানুষ। অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। দাভাও অঞ্চলের স্কুল কলেজগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী ভূমিকম্পের মাত্রা প্রথমে 7.6 পরিমাপ করা হলেও পরবর্তীতে তার 7.5 বলে জানায় ফিলিপিন্সের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা ফিভলক্স। এর কেন্দ্রস্থল উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার গভীরে। পরবর্তীতে সুনামি সতর্কতা জারি করা হলেও সে শঙ্কা কেটে যায়। দাভাও শহরের পাশাপাশি মিন্দানাও অঞ্চলের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। স্থানীয় গভর্নর এডউইন জুবাহিভ জানান, কম্পন অত্যন্ত প্রবল হওয়ার কারণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।
এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি শুরু করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনা, উপকূলরক্ষী ও জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। মার্কোস আরও বলেন, সবার কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে দেশটিতে আঘাত হানে 6.9 মাত্রার ভূমিকম্প। এতে অন্তত 69 জনের মৃত্যু হয়। এদিকে প্রতিবেশী ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা। পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অর্জিত শাহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে শুরু হয়েছে নানা কার্যক্রম। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগামী 31 অক্টোবরের মধ্যে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির। লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আধুনিক প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিদেশে বসেই হাতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এ সময় কনসাল জেনারেল সহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র তুলে দেন তিনি। ভোট দিতে চান তারা যেটা করবেন, খুব দ্রুত এই অল্প সময়ের মধ্যে আপনারা এনরোলমেন্টটা করে ফেলবেন এবং আপনাদের যারা সহকর্মী আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে ফেলবেন। বিভিন্ন ব্যাংকগুলি কিন্তু খালি করে দেওয়া হয়েছে, বিভিন্ন নামে বেনামে প্রায় $328 বিলিয়ন ফ্যাসিবাদ নানাভাবে পাচার করেছে। তখন কিন্তু আমাদের আস্থা বা আমাদের অত্যন্ত নির্ভরতার প্রতীক ছিল আপনাদের রেমিটেন্স। এই রেমিটেন্স কিন্তু আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে। প্রবাসী বাংলাদেশিরা ভোটার ফর্ম পূরণের পর নির্বাচন কমিশন আবেদনকারীর সব তথ্য তদন্ত করবে। সঠিক হলেই হতে পারবেন ভোটার। একই সঙ্গে তার এনআইডি পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দূতাবাসে। ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারবেন প্রবাসীরা। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা নির্বাচন কমিশনের। বর্তমানে 10টি দেশের 17টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি। নাসরিন রুমি, সময় সংবাদ। মালদ্বীপে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সহ 8 দেশের 40 গুণী ব্যক্তিত্ব। বৃহস্পতিবার রাজধানী মালের একটি কলেজ অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানে তাদের পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার অর্জন দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যেও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে হয়ে গেল মানব সম্প্রীতি সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালদ্বীপ সহ 8টি দেশের 40 ব্যক্তিকে দেয়া হয় পুরস্কার। তাদের মধ্যে 8 জনই বাংলাদেশি। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে মালদ্বীপের মৎস্য ও মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি মানব সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্য শিল্পের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন। আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন আয়োজকরা। আমরা চাচ্ছি মানব সভ্যতা এবং মানব সম্প্রীতির উন্নয়ন। এটার উন্নয়ন হলে শিল্প, সাহিত্য এবং বাণিজ্যিক সেক্টরে আমরা উন্নয়ন বা সাফল্য শিখরে পৌঁছতে পারবো। এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা। আমি এবং মোশাররফ ভাই দুজনে অ্যাওয়ার্ডে ভূষিত পেয়েছি, এতে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু মালয়েশিয়াতে না, আমি চাইবো বিশ্বের
আরো বড় বড় দেশে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। যে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড 2025 আমাকে মনোনীত করে, আমাকে এই সম্মাননা স্মারকটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে আমি বাংলাদেশি নাগরিক হিসেবে, বাংলাদেশি চিকিৎসক হিসেবে অত্যন্ত আনন্দিত। বিদেশের মাটিতে এই পুরস্কার অর্জন দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যেও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। উত্তর কোরিয়ার শাসক দলের ৮০ বছর পূর্তিতে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করার বার্তা দিলেন কিম জং উন। তিনি দেশকে সমাজতান্ত্রিক স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উন্নয়নে কাজ করছে বলেও জানান কিম। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন, রাশিয়া ও ভিয়েতনামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। পিয়ংইয়ং এর মেডে স্টেডিয়ামে হয়ে গেল উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার ৮০তম পূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। অনুষ্ঠানে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করার বার্তা দেন কিম। বলেন তার দল গত ৮০ বছরের ইতিহাসে কোনো ভুল পদক্ষেপ নেয়নি। তার মতে এই দল জনগণের প্রজ্ঞা ও শক্তির উপর নির্ভর করে দেশকে উন্নতির পথে চালিত করেছে। তিনি বলেন বিশ্বের সামনে এমন এক শক্তিশালী জাতি হিসেবে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন কিম। বলেন মার্কিন সাম্রাজ্যবাদীদের ক্রমবর্ধমান পারমাণবিক যুদ্ধের হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়া একসঙ্গে পারমাণবিক অস্ত্র ও অর্থনীতির উন্নয়নে জোর দিয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন যতদিন ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রমুক্তির অবাস্তব মহত্যাগ করে বাস্তবতাকে মেনে না নেয় এবং আসল শান্তিপূর্ণ সহাবস্থান না চায় ততদিন আলোচনার কোনো কারণ নেই। এই বার্ষিকী উদযাপন কিম জং উনের সাম্প্রতিক বেইজিং সফরের পরপরই হলো, যেখানে তিনি চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক প্যারেডে অংশ নিয়েছিলেন। সেখানে কিম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন এই তিন নেতার একত্রিত হওয়াকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভিয়েতনামের নেতা তো লাম এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এই শীর্ষ নেতাদের উপস্থিতি কিমের আন্তর্জাতিক মঞ্চে ক্ষমতা সংহত করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বরফ, ব্যালে, বলশেভিক বিপ্লবের ইতিহাসের পাশাপাশি চকলেটের জন্য পরিচিত রাশিয়া। অ্যালিয়ঙ্কা, রেড অক্টোবর, বাভায়াভস্কি দেশটির জনপ্রিয় চকলেট ব্র্যান্ড। স্বাদের পাশাপাশি রুশ ঐতিহ্য ও স্মৃতি জড়িয়ে রয়েছে সব চকলেটে। 2024 সালে রাশিয়া প্রায় $850 মিলিয়ন চকলেট পণ্য রফতানি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর দেশটি নিজস্ব উৎপাদন ও স্থানীয় ব্র্যান্ডের ওপর জোর দিচ্ছে। রাশিয়ার মস্কো ঘুরে এসে জানাচ্ছেন রাইসা জান্নাত। মস্কোর রেড স্কোয়ারে অবস্থিত বিখ্যাত গুম শপিং মলে ঢুমারলে চোখে পড়বে চকলেটের মনোমুগ্ধকর এই দৃশ্য। থরে থরে সাজানো চকলেট, অ্যালিয়ঙ্কা, রেড অক্টোবর, বাভায়াভস্কির রঙিন প্যাকেট যেন এক একটি শিল্পকর্ম। রাশিয়া মানেই বরফ, ব্যালে, বলশেভিক বিপ্লবের ইতিহাস। তবে দেশটির চকলেটও বেশ পরিচিত। অ্যালিয়ঙ্কা, রেড অক্টোবর, বাভায়াভস্কি, রেড ফ্রন্ট, স্লাভিয়ানকা, ইন্সপিরেশন, রেড রাইডিং হুড, উত্তরের ভালুক রাশিয়ার জনপ্রিয় সব চকলেট। এসব তৈরিতে ব্যবহার করা হয় কোকো, দুধ, চিনি, বাদাম, ভ্যানিলা, ল্যাকটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান। রুশ চকলেটের ইতিহাস বেশ দীর্ঘ। 1800 সালের দিকে 1829 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথমবারের মতো কোকো বিন আনা হয়। এই ঘটনাকে ধরা হয় রুশ চকলেট ইতিহাসের সূচনা হিসেবে। সেই সময় প্রতিষ্ঠিত হয় রেড অক্টোবর কারখানা, যা ছিল দেশের প্রথম চকলেট উৎপাদন কেন্দ্র। এরপর সেন্ট পিটার্সবার্গ ও রাজধানী মস্কোয় গড়ে ওঠে রেড অক্টোবর, রেড ফ্রন্ট, বাভায়াভস্কির মতো নামী চকলেট কারখানা। এই তিন ব্র্যান্ড আজও বেশ পরিচিত। 1800 সালের শেষের দিকে রুশ চকলেট ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। দেশের চকলেট কারখানাগুলোর উৎপাদনও ধীরে ধীরে বাড়তে শুরু করে। সোভিয়েত আমলে চকলেট শুধু মিষ্টান্ন ছিল না, বরং এক ধরনের গর্বের প্রতীক। ক্রেমলিন অতিথিদের দেয়া হতো অ্যালিয়ঙ্কা ব্র্যান্ডের চকলেট, যার মোড়কে রয়েছে স্কার্ফ পরিহিত শিশুর মুখ। মিল্ক চকলেট অ্যালিয়ঙ্কা বিশেষ ক্রিমি স্বাদের জন্য বেশ পরিচিত। বাজারে প্রথম আসে 1965 সালে। স্বাদ ও সাশ্রয়ী দামের কারণে দ্রুত এই চকলেট জনপ্রিয়তা লাভ করে। রাশিয়ার অ্যালিয়ঙ্কা, মিশকানা, সেভেরে, রেড অক্টোবরের মতো চকলেটের সঙ্গে জড়িয়ে আছে রুশ ঐতিহ্য ও স্মৃতি। তাই তো রুশদের কাছে এগুলো নস্টালজিক প্রতীকও বটে।
2024 সালে রাশিয়া প্রায় $850 মিলিয়ন চকলেট পণ্য রপ্তানি করেছে, আগের বছরের তুলনায় প্রায় 8% বেশি। কাজাখস্তান, বেলারুশ সহ পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, চীনে চকলেট রপ্তানি করে থাকে মস্কো। অ্যাগ্রো এক্সপোর্টের হিসাব অনুযায়ী 2030 সালের মধ্যে রাশিয়ার চকলেট রপ্তানি $160 কোটি ছাড়াতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া নিজস্ব উৎপাদন ও স্থানীয় ব্র্যান্ডে জোর দিচ্ছে। উৎপাদন ব্যয় ও পরিবহন চ্যালেঞ্জ থাকলেও চীন, পারস্য উপসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়াকে রুশ চকলেটের জন্য সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে বিরল প্রজাতি সৌরোপড ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন একদল গবেষক। ডাইনোসরের উরুর হাড় ও কাঁধের হাড় পাওয়া গেছে, যা গবেষণার জন্য বেশ উপযোগী। এগুলো এই প্রজাতির গঠন, আকার ও বিবর্তন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেবে বলে মনে করছেন তারা। বুধবার আর্জেন্টিনার রিও নেগ্রো প্রদেশে অভিযানে গিয়ে বিরল প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করেন গবেষকরা। নিরাপত্তার স্বার্থে সাইটের সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি ডাইনোসর যুগের অন্যতম সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা, যার বয়স প্রায় 7 কোটি বছর। রিও নেগ্রো প্রদেশ বর্তমানে পৃথিবীর প্রাগৈতিহাসিক অতীতের এক জীবন্ত গবেষণাগারে পরিণত হয়েছে। অতীতেও এখানে বহু গুরুত্বপূর্ণ জীবাশ্ম পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে সামুদ্রিক প্রাণী, সরীসৃপ, স্তন্যপায়ী এবং এমনকি ডাইনোসরের বাসাও। এবার সেখানে উদ্ধার করা হয়েছে এক বিরল প্রজাতির সৌরোপড ডাইনোসরের উরুর হাড় এবং হাঁসের ঠোঁটাকৃতির কাঁধের হাড়। বিজ্ঞানীরা বলছেন উভয় জীবাশ্মের গঠন বেশ অস্বাভাবিক এবং গবেষণার জন্য উপযোগী। গবেষক দলটি মূলত অনুসন্ধান করছে বোনা পার্টেনাইকাস আল্টিমাস নামের এক বিরল প্রজাতির অবশিষ্টাংশ, যার প্রথম সূত্র মিলেছিল গত বছর একটি নখ উদ্ধার থেকে। বিজ্ঞানীরা আশা করছেন এবার পাওয়া হাড়গুলো এই প্রজাতির গঠন, আকার ও বিবর্তন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেবে। বিশেষজ্ঞদের মতে নতুন এসব আবিষ্কার পৃথিবীর বিলুপ্তপ্রায় যুগের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচন করবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চারিদিকে ধ্বংসযজ্ঞ, হারিয়ে গেছে সব স্মৃতিচিহ্ন, ভিটে মাটিতে ফিরে ফিলিস্তিনিদের হাহাকার। চুক্তি মেনে গাজা থেকে এখনো পুরোপুরি সরেনি নেতানিয়াহু বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে ন্যাটো ওয়াশিংটন। পুতিনকে শান্তিপত্র পাঠালেন মেলানিয়া। কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত 24, বিদ্যুৎহীন রাজধানী। এবং যুক্তরাষ্ট্রের সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ অন্তত 19, বেশ কয়েকজন নিহতের শঙ্কা। ধ্বংসস্তূপে পরিণত গোটা এলাকা, চলছে তদন্ত। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।